মাহবুব কামাল সাহেব এটা বলেছেন, এনসিপি ক্ষমতায় গেলে বলা যাবে? এটাও তো জিজ্ঞেস করতে হবে। এনসিপি যদি কালকে ক্ষমতায় যায় তাহলে কি উনি যে প্রশ্ন, না জরিপে না আসুক, জরিপে তো একমাত্র কথা না। বাংলাদেশের অনেক দল আছে যারা ক্ষমতায় গেলে পরে এই কথাগুলি বলা যাবে না। বলা যাবে না এই জন্য যে আসলে তাদের কার্যক্রমের ভিতর দিয়ে তারা এক ধরনের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানকে সুস্পষ্ট করেছেন। তো এই প্রশ্ন করার কোনো কারণ নাই। এই জন্য যে মানুষ জানে কে ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে আর কে ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে, কিন্তু বাধার সম্মুখীন হতে হবে। মুক্তিযুদ্ধের কথা বলতে, মুক্তিযুদ্ধের কথা বলতে বাধা দেওয়ার মতো শক্তি থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের কথা বন্ধ করার মতো কোনো শক্তি নাই বাংলাদেশে, অন্তত যতদিন বাংলাদেশ নামটা টিকে আছে। এই বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে লিখতে হবে যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ তৈরি হয়েছে। লিখতে হবে 47 পরবর্তী পাকিস্তানিদের অত্যাচার, বৈষম্য, আমাদের উপরে নানান ধরনের নির্যাতন এবং আমাদেরকে প্রতিনিয়ত বঞ্চিত করে পাকিস্তানে যে একের পর এক রাজধানী তৈরি হতো সেই গল্প বলতে হবে। বলতে হবে কিভাবে আমাদের উপরে তারা তাদের ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যে ভাষা এমনকি পাকিস্তানের লোকও সবাই কথা বলে না, সেই ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিভাবে অগণতান্ত্রিক শাসন তৈরি করে আমাদের এখানে একের পর এক নির্বাচনকে তারা ব্যর্থ করে দিয়েছিল, কিভাবে স্বৈরাচার সেই সময় তারা কায়েম করেছিল। আইয়ুব খান কি গণতান্ত্রিক ছিল? ইয়াহিয়া গণতান্ত্রিক ছিল? ইস্কান্দার মির্জা গণতান্ত্রিক ছিল? পাকিস্তান তার নিজের দেশের একটা কনস্টিটিউশন এখনো পর্যন্ত ঠিক মতো লিখতে পারেনি। অতএব মুক্তিযুদ্ধের কথা লিখতে গেলে, মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে আমাদের গৌরবের কথা বলতে হবে। মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে বাংলাদেশ আসবে, বাংলাদেশের কথা বলতে গেলে মুক্তিযুদ্ধ আসবে। এমনকি বাংলাদেশ তৈরি না হলে আজকে যে জামায়াতে ইসলাম ক্ষমতা আসার কথা ভাবছে সেটা ভাবতে পারতো? পাকিস্তানে পারে জামায়াতে ইসলাম ক্ষমতা আসতে? এটার দায় কি আওয়ামী লীগকে দেবেন না? দায় কার তার তো ইম্পর্টেন্ট না। শোনেন দায় কার এটা তো ইম্পর্টেন্ট না। আপনি আমি তো এখানে বিচার করতে বসে নাই। আমরা এখানে বসেছি কি হতে পারে কি হতে পারে না এটা বলার জন্য। বিচার তো হচ্ছে, কার দায় কি সেটা বিচার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনি আরেকটা প্রশ্ন করেছেন, সেটা হলো যে কি হতে পারে বলে আমি মনে করি। আমি যেটা মনে করি যে বাংলাদেশে সবসময় মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিরোধী দুইটা শক্তি কার্যকর ছিল, এবং যখন ইলেকশন হয়েছিল তখনও কিন্তু সকলে তারা আওয়ামী লীগকে ভোট দেয় না, আওয়ামী লীগের বিরোধীরা ছিল না। যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখনও তো সবাই বাংলাদেশের পক্ষে থাকে নাই। যেটা আমরা খুব আশঙ্কাজনকভাবে লক্ষ্য করছি যে একদল মানুষ এসে বলছেন যে তারা পাকিস্তান চেয়েছিলেন কিন্তু তারা যুদ্ধে অপরাধ করেন নাই। পাকিস্তান চাওয়াটাই একটা অপরাধ। যখন গোটা জাতি মুক্তির সংগ্রাম করছে আপনি সেই মুক্তির বিরুদ্ধে যাওয়া মানে আপনি অপরাধ করেছেন। আজকে যখন স্বৈরতন্ত্র বা স্বৈরতান্ত্রিকের পক্ষে থাকা অপরাধ হয়ে গিয়েছে, তাহলে পাকিস্তানের পক্ষে থাকা কোনো অপরাধ না? আপনি চিন্তা করেন কত ফ্লড যুক্তি। আজকে যখন আমরা বলি যে এই 24-এর গণ আন্দোলনের বিপক্ষে যাওয়া এটা একটা অন্যায়, আমরা যখন বলি যে এই যে প্রাণক্ষয় হয়েছে সেই প্রাণক্ষয়কে স্বীকার না করে স্বৈরতান্ত্রিক সরকারকে ফিরিয়ে আনা বা তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এটা একটা অন্যায়, অথচ সে একই লোকেরা কি বলে যে ওনারা পাকিস্তান চেয়েছিলেন, স্বাধীনতার বিরোধী ছিলেন কিন্তু রাষ্ট্রের বিরোধী ছিলেন না এবং করেন নাই, তারা কোনো যুদ্ধাপরাধ করেন নাই। কিন্তু এই যে বাংলাদেশ না চাওয়াটাই যে একটা অপরাধ, এটা কেন হবে না? যদি আন্দোলনের বিপক্ষে গেলে সেটা অপরাধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের বিপক্ষে গিয়েছিল সেটা অপরাধ ছিল না? এইবার আসেন তৃতীয় বিষয়টা আমি বলি, কারণ এটাই শেষ কথা। এরপর আমি যাবো আর কি, আজকে আর হাতে সময় নেই আমার, আপনার সময় আছে কিনা জানি না। এই মুহূর্তে আমাদের সামনে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে গণতন্ত্র। এই পুরো যা কিছু হয়েছে বাংলাদেশে এটা হয়েছে অগণতান্ত্রিকতার কারণে, স্বৈরতান্ত্রিকতার কারণে। প্রকৃত বিরোধী দল বা প্রকৃত বিরোধীদেরকে কথা বলতে না দিয়ে গৃহপালিত বিরোধী দল তৈরি করার মধ্যে দিয়ে, রাজনীতিকে প্রভাবিত করার মধ্যে দিয়ে, সরকারি যন্ত্র কাজে লাগিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করার মধ্যে দিয়ে। ফলে যদি গণতন্ত্র আসে তাহলে এই জিনিসগুলি এমনিতেই সেরে যাবে। এই পুরো ব্যাপারটা কিরকম, একটা রোগীকে কল্পনা করেন, সেই রোগীর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে, অর্থাৎ শরীরে যে সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট এগুলির মাত্রা ঠিক নাই। ওইটা ঠিক না করা পর্যন্ত ওই রোগীর শরীর আপনি যে ওষুধ দিবেন, যাই দিবেন, নাই দিবেন, কোনো কাজ করবে না। এই আমাদের গণতন্ত্র না থাকাটা হচ্ছে ওই রকম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। আমাদের যখন এই গণতন্ত্র আসবে, গণতন্ত্রের ভুল ত্রুটির মধ্যে দিয়ে মানুষ তার অধিকারকে প্র্যাকটিস করবে, রাজনৈতিক দলগুলি আরও পরিশুদ্ধতার দিকে যাবে এবং জনগণের রায় যত আমরা পাবো ততই এই ধরনের উজবুকি বা উদ্ভট কথাবার্তা বলা লোকগুলি কমে যাবে। আর লোকে কেন ভাবছে জামাত ক্ষমতা আসবে? এটা তৈরি করা হয়েছে। কেউই ক্ষমতা আসবে এটা আলাদা করে ভাবার কোনো সুযোগ নাই যতক্ষণ না ভোট হয়। কিন্তু এই যে হঠাৎ করে পার্সেপশনটা তৈরি হচ্ছে একটা বড় কারণ হচ্ছে, আপনি দেখবেন সারা বাংলাদেশে ছাত্র সংসদে নির্বাচন না দিয়ে
4টা ইউনিভার্সিটিতে নির্বাচন দেওয়া হয়েছে, যেই নির্বাচনগুলির 2টাতে এমনিতেই সবসময় জামাতপন্থী যে ছাত্র সংগঠন তারা এগিয়ে থাকে, আর বাকি যে 2টা সেখানে জাহাঙ্গীরনগরে তাদের এক কাছাকাছি লড়াই হতো। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ব্যালেন্সটা চেঞ্জ হয়েছে এবং এটা হওয়ার একটা কারণ আছে, আমি সেটা আপনাকে বলে দিই। বিগত 16, 17, 20 বছর ধরে বাংলাদেশের মধ্যবিত্তরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেয় এবং বিগত সরকারের প্রধানমন্ত্রী ডিগ্রির সমকক্ষতা তৈরি করে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নেন যে এইখানে বিভিন্ন রাজনীতি প্রভাবিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয়। ভর্তি পরীক্ষা ছাড়া না, ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়, কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাদেরকে পাঠিয়ে দেয় আমাদের পরিবার পরিজন, তারা অনেকে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আর যায় না। নাকি টিকে না? না, টিকে না, এই কথাটা ঠিক না। যারা পরীক্ষা দেয় তারা মেধার ভিত্তিতে টিকে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এই ডিগ্রি সমকক্ষতা তৈরি করে দেওয়ার কারণে একটা বিরাট সংখ্যক লোকজন সেখানে পরীক্ষাও দিতে পারছে এবং তারা সেখানে ভর্তি হচ্ছে এবং সেই কারণে এই ব্যালেন্সটা চেঞ্জ হচ্ছে। পরীক্ষা দিতে পারার সুযোগ করে দেওয়া, তো সেজন্য তো পরীক্ষা করে দিতে পারার সুযোগ আর একটা ডিগ্রি সমকক্ষতা করা এক না। পরীক্ষা দেওয়ার সুযোগের জন্য আপনি ডিগ্রি সমকক্ষতা করার আগে এইটার ক্যালিব্রেশন করেছেন, ওইখানে কি পড়ানো হয় এখানে কি পড়ানো হয় সেটাকে সমকক্ষতায় নিয়ে এসেছেন। একই বই পড়ে, একই রকম শিক্ষা ব্যবস্থা, সকালবেলা উঠে একদল স্কুলে গিয়ে সবাই পিটি করে আর আমার সোনার বাংলা গান গায়, আরেক জায়গাতে সোনার বাংলা গান গাইলে পিটায়। আপনি যে ডিগ্রি সমকক্ষ করে দিলেন, ওনার তো জননী হওয়ার শখ হয়েছিল, উনি জননী হয়েছেন, জননী হয়ে তো এখন উনি অন্য দেশে আছেন, আর এইখানে এইরকম একটা ইমব্যালেন্স তৈরি করে দিয়েছেন। উনি তো 1টা 2টা জননী হন নাই, মানবতার জননী হয়েছেন, তারপরে কওমের জননী হয়েছেন, নিজের দলের লোকজনের জননী হয়েছেন, রোহিঙ্গাদের জননী হয়েছেন। কোনো উদ্দেশ্য ছিল নিশ্চয়, কি ছিল উনি জানে। জি, একটা প্রশ্ন হয়তো আপনাকে, শেষ প্রশ্নটা করে দিচ্ছি আপনাকে। আপনি বেশ দেখলাম টক শোতে বেশ উত্তেজিত, ফেসবুকে আপনাকে অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ বলে ট্যাগ দেয়, আপনি কে বলে ওদেরকে জিজ্ঞেস করেন না ট্যাগ কেন দেয় আপনি? ট্যাগ কেন দেয় ওরা জানে। আমি যদি এখন আপনার একটা গালি দিই আপনি সেটা হয়ে যাবেন না? অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে হবে আমি আপনাকে কেন গালি দিয়েছি। যারা আমাকে ট্যাগ করে তাদেরকে জিজ্ঞেস করেন, এখানে নিয়ে আসেন তাদেরকে। মানে আমি উত্তেজিত হই নাই, আমি যেটা দরকার উপযুক্ত জায়গাতে উপযুক্ত কথা বলেছি। উত্তেজনা আর কাউকে প্রকৃত কারণে ধমকানো 2টা এক না। আপনার আব্বা আম্মা আপনাকে কোনোদিন ধমকায় নাই? উত্তেজিত হয়েছিল, আপনি প্রাপ্য ছিল, আপনাকে ধমক দিয়েছে। আমি বাবের বয়সে আমি ধমক দিয়েছি। আচ্ছা, মানে ধমকটা দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছি, আবার দিব, এবং আপনি যদি এখন এরকম করেন আপনাকেও দিব। আমি ধমক দিতে রাজি আছি। হ্যাঁ নেন, আপনি রাজি আছেন, কিন্তু যারা ট্যাগ করেছে তারা রাজি নাই। তারা মনে করে তারা আমাদেরকে ধমকাতে পারে, তারা আমাদেরকে যা খুশি তাই বলতে পারে, এটা তারা মনে করে। সুতরাং তাদের ধমক প্রাপ্য। ধন্যবাদ আব্দুল তুষার, আপনাকে আমি ধন্যবাদ জানাই। আপনার কথাও পরিষ্কার, একটু যেতে চাই।